বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম, এবং আমার ডানে রয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে রাজপথে তাদের নানা কর্মসূচি নিয়ে নাম্বার কথা, এবং ধারণা করছি আমরা তাদের মিত্ররা হয়তো শরিক হবে আপনাদের, এবং একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পেজগুলো আছে তার মধ্যে জানান দিয়েছে যে তারা ফেব্রুয়ারিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে, 16 এবং 18 তারিখে অবরোধ এবং হরতাল। লক্ষণটা কি মনে হচ্ছে আব্দুল সালাম? আপনাকে ধন্যবাদ। আমার সহবিজ্ঞ আলোচক সুব্রত দত্ত, ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। বহু ত্যাগ তিতিক্ষার পরে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, এবং একটাই কিন্তু বিষয় ছিল যে একটা অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার জোর করে বাংলাদেশের মসনদ দখল করে আছে। কাজে আমাদের দীর্ঘদিনেরই একটা চাওয়া ছিল যে একটা নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই কারণে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। এবং বিদায়ের পরে এই সরকারেরকে বসানোই হয়েছিল মূলত, তার মূল কাজই ছিল যে একটি পরাজিত ফ্যাসিবাদের বিপক্ষে, অনির্বাচিত সরকারের বিপক্ষে একটি নির্বাচিত সরকার যাতে প্রতিষ্ঠা করা যায়, এই সরকার সেই দায়িত্বটা পালন করবে। এবং তার মধ্যে অবশ্যই কিছু সংস্কার করতে হবে, সেটাও আমাদের দাবি ছিল, সবারই দাবি ছিল। কিন্তু দেখা গেল যে হেলায় ফেলায় 6টা মাস আজকের এই সরকার অতিবাহিত করে ফেলল, এবং তার মধ্যে দিয়ে ক্রমশ সমাধান তো বিভিন্ন পর্যায়ে যেটুকু হওয়ার কথা দূরের কথা, বা দেখা যাচ্ছে সেগুলো তারা বিভিন্ন তাদের কথাবার্তায় কাজকর্মে সেগুলোকে তারা আরও জটিল করে তুলছে। এবং এর মধ্যে দিয়ে যেটা আপনিও বললেন যে আজকে পরাজিত ফ্যাসিবাদ আবার নতুন করে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। তো সেই কারণে আমরা মনে করি, যেটা আমরা বলছি, যে যেহেতু এই সরকার এতবার বলার পরও, যে আমরা বারবার বিগিনিং থেকে বলে আসলাম যে তারা একটা রোড ম্যাপ দেখ, যে তারা কি করতে চায়, কয় মাস কতটুকু সময় তারা নিতে চায়, কি কি কাজ করতে চায়, এটা একটা রোড ম্যাপ, ক্লিয়ার কাট রোড ম্যাপ দেখ। কিন্তু কেন যেন সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপই করলো না, এবং কোনোভাবেই তারা যেন চাচ্ছেই না যে একটা নির্বাচিত সরকার আসুক, এবং এটা যত পিছানো যায় ততই মনে হয় যেন মঙ্গল, কিন্তু আমরা মনে করি দেশের জন্য সেটা অমঙ্গল। তো এই কারণে এখন যেটা আমরা বলবো যে আসলে এই সরকারটা আমরাই এনেছি, এবং আমরা চাই এই সরকার ব্যর্থ হোক, সেটা আমরা চাই না। এই সরকারের সফলতা হলো সেখানে। কিন্তু বিএনপির মানে আপনি ফ্যাসিস্টদের ফেরত আসার কথা বলছেন, বিএনপিও রাজপথে নামছে কেন? না, আমরা তো ওই কথাটাই বলতেছি আমি, যে আমাদের তখন দাবিটা একটাই, সেটা হলো যে আমরা একটা নির্বাচন চাই। যেহেতু এই সরকার পারছে না, ওকে, এই সরকার যেহেতু পারতেছে না, কাজেই আরেকটা ষড়যন্ত্রের আগে, কারণ আমরা আমাদের চোখের সামনে তো ভাসে যে কিভাবে। তাহলে কি মানে এই সরকার যখন পারছে না বা অন্য অনেক কিছুতে, আপনারা কি মনে করছেন যে এই সরকার নির্বাচন একটা ভালো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন করবার মতো সক্ষমতা আছে তাদের? না, সেইখানেও ভরসা কম? কারণ কিছুদিন আগে আপনাদের দলের মহাসচিব বলেছিলেন যে না হলে দরকার হলে আরেকটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। না, সেটা হলো, আমরা তো মনে করি, স্টিল মনে করি যেটাকে আনায়, এটা তো এই সরকারের দায়িত্বই হলো একটা নির্বাচন করা, একটা গ্রহণযোগ্য নির্বাচন করা, অংশগ্রহণমূলক নির্বাচন করা, এবং সেটা এই সরকারের পক্ষে আমরা মনে করি সম্ভব, যদি এই সরকার কোনো পার্টিজান না হয়ে যায়। যদি এই সরকার কাউকে ক্ষমতায় আনার জন্য তারা পার্টি হিসেবে, সেই আশঙ্কাটা কেন সেটা আমি একটু আপনার কাছ থেকে পরে শুনি। তার আগে সুব্রত চৌধুরী আপনার কাছ থেকে শুনতে চাই যে রাজনৈতিক দলগুলো মাঠে নামছে, এমনকি আওয়ামী লীগ আসবার আভাস দিচ্ছে, যদিও গত নভেম্বরও তারা একটা প্রোগ্রাম দিয়েছিলেন, করতে পারেননি। আপনি কি দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ।
আসলে বিষয়টা হয়েছে কি, রাজনৈতিক দলগুলো রাজপথে থাকবে, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা কথা বলবে, দাবি দাবা উত্থাপন করবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং বিএনপি যে কর্মসূচি দেওয়ার কথা ঘোষণা করেছে, আমি তো মনে করি এটা রাজনৈতিক দল হিসাবে তাদের দায়িত্ব। কারণ গত প্রায় 6 মাস ধরে বর্তমান সরকার তাদের কর্মকাণ্ডে কিন্তু জনগণ অনেকটা হতাশ হয়েছে। পুরোপুরি হতাশ হয় নাই, আমার দৃষ্টিতে অনেকটা হতাশ হয়েছে নানান বিষয়ে। আপনি সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাই নাকশ। তো এই সরকার তো কাউকে স্যাটিসফাইড করতে পারছে না। আরেকটা হইতে পারে যে সবাইকে উনি খুশি করতে গিয়ে সবাইকে নাকশ করে দিচ্ছে, এটাও হইতে পারে। কিন্তু আমার মনে হয় তাদের পলিসি ম্যাটারে অনেক দুর্বলতা আছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা উনি তো এককভাবে সব কাজ করতে পারে না, ওনার একটা উপদেষ্টা পরিষদ আছে, তো এটা একটা টিম। তো এই যে উপদেষ্টা মণ্ডলী, তাদের সবার কাজও তো সমানভাবে এগুচ্ছে না এবং নানান ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তাদের কথাবার্তা, তাদের কার্যক্রমে। তো যেহেতু এটা একটা অরাজনৈতিক সরকার, আমরা আশা করব যে সময় যত দ্রুত গড়াবে তত নানা রকমের বেড়াজালে আটকে যাবে। এবং আজকে আপনি যে দেখছেন যে আওয়ামী লীগের নামে যে কর্মসূচি দেওয়া হয়েছে, আদৌ এটা শেখ হাসিনার পক্ষ থেকে আসছে কি না এটা অনেকেই সন্দেহ প্রকাশ করছে। এবং তিনি বা যারা এই লিফলেটটা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া হচ্ছে, হ্যাঁ, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে উনি নিজেকে অফিশিয়াল প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে নিজেকে অবহিত করেছে। এগুলো অস্বাভাবিক কর্মকাণ্ড আর কি। কিন্তু তিনি তো আপনি শুনেছেন এর আগেও বলেছেন তিনি পদত্যাগ করেননি, মানে সেটা হয়তো তার নিজস্ব মনের আপন মনের সান্ত্বনা। বা উনি আওয়ামী ঘরানার অনেকেই বিদেশে বসে অনেক বক্তব্য তারা দিচ্ছে, কিন্তু বাস্তবতার সাথে এটা কোনো মিল নেই। আমার মনে হয় না এত দ্রুততম সময়ে আওয়ামী লীগ সংঘবদ্ধভাবে কিছু একটা করে ফেলবে, সেই অবস্থা কিন্তু এখনো নাই। কারণ আজকে আমি দেখছি যে 5ই আগস্টের পরে আপনারা অনেকেই পালিয়ে গেছেন। এখন শেখ হাসিনাকে বলেছে যারা পালিয়েছেন তারা ঢুকে পড়েন এবং যারা দেশে আছে তারা রাস্তায় নামেন। তো আমরা একটু দেখতে চাই কতজন চলে আসে, অর্থ বৈভব নিয়ে যারা পালিয়েছিল তারা কয়জন চলে আসে, আর কয়জন এখানে আছে তারা কয়জন রাস্তায় নামে, সেটাও আমরা দেখব। এগুলো হুঙ্কার ছেড়ে কোনো লাভ নেই। তবে বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলনে আছি, আমরা অবশ্যই রাজপথে নামব। কারণ আপনি দেখেন আপনারা নামবেন কেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি, তারপরে আপনার বাজার নিয়ন্ত্রণ, তারপরে এই যে বিভিন্ন আন্দোলনগুলো হচ্ছে সেগুলো তারা ঠিকমতো এই তাদের দাবি দাবাগুলো পূরণ করার ক্ষেত্রে সময়, এই ছাত্রদের একটা দেখেন সামান্য বিষয় একটা কি তালগোল পাকিয়ে ফেললো। কিন্তু সরকারটা তো ছাত্রদের সরকার হিসেবেই অনেকে যে সরকার সাত কলেজেটা বলছি, একদিকে ছাত্রদের আন্দোলন, অন্যদিকে ছাত্রদের মধ্যেও তো নানা রকমের বিভক্তি এখন শুরু হয়ে গেছে। তারপর আমাদের ছাত্র বন্ধুরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের কাতারে ছিল, তাদের বক্তব্য তো এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে অনেক দূরত্ব সৃষ্টি করার মতো বক্তব্য দিচ্ছে। যদিও রাজনৈতিক দলগুলো এখনও মনে করে না যে দূরত্বটা খুব বেশি হয়ে গেছে, যেটুকুন হয়েছে সেটা যেন আর না বাড়ে। তারপরে নানা রকমের তাদের দল করার কথা বলা হচ্ছে। বিএনপি তো বলেছে হ্যাঁ ঠিক আছে আপনারা দল করেন, কিন্তু সরকারের থেকে দল করা তো এটা শোভনীয় না, এটা তো আমরা মানতে পারি না। সুতরাং যারা দল করতে চায় তারা চলে আসুক। এবং আমি একটা কথা সবসময় বলি যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সালাম ভাই বা আমরা কিন্তু যুদ্ধ শেষে সবাই বিশ্ববিদ্যালয়ে বা কলেজে ফিরে গেছি, লেখাপড়ায় আমরা মনোযোগ দিয়েছি, পরীক্ষা দিয়েছি ধারাবাহিকভাবে। দেখেন ৯০-এর আন্দোলনে যারা ছিল তারা স্কুল কলেজে চলে গেছে। এইবারে একমাত্র দেখলাম ছাত্রদের কাছ থেকে
শিক্ষা ব্যবস্থা এবং পড়াশোনা নিয়ে কোনো বক্তব্য উপস্থাপন হয় নাই। অটোপাস নিয়ে কথা আছে। হ্যাঁ, এখন সেই জায়গায় আমি বলবো আপনারা যারা রাজনীতি করতে চান রাজনীতি করেন, কিন্তু শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনেন। সব জায়গায় একটা অস্থিরতা হবে। গত 15 বছরের শিক্ষা ব্যবস্থা তো আমরা জানি যে কী মাত্রায় নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এখানে তো দীপুমণি থেকে শুরু করে যারা যারা ছিল সকলেই, এবং সর্বোচ্চ পর্যায়ে যিনি ছিলেন তিনি। একবার আমি নুরুল ইসলাম নাহিদ ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এই কাজগুলো কেন করছেন আপনি? বলে যে বুঝেন না তো, মন্ত্রিত্ব করতে গেলে ওনার কথা শুনতে হয়, সুতরাং উনি যেভাবে বলবে আমি সেইভাবেই করব, আপনাদের পছন্দ হোক আর না পছন্দ হোক, এবং আপনারা যদি মনে করেন যে এটা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায় আমার কিছু করার নেই। তো অসহায় তারা ছিল। তো এখনও ইউনূস সাহেবের মানে মন্ত্রিত্বটা করতে হবে জাতীয় স্বার্থের বিপরীতে গেলে। মন্ত্রিত্ব আমি বলে তাহলে চলে আসেন, আপনি মন্ত্রিত্ব থাকার দরকার কি? তো এখনও যারা এইসব দায়িত্বে আছেন তাদের কথাবার্তা এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অনেকটা মনে হয় যেন তারও একটা স্বৈরাচারের একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাই তাদের কথাবার্তার মধ্যে। হ্যাঁ, সুতরাং এটা অগ্রহণযোগ্য। সুতরাং এই সরকার যাতে সফল হয় এবং তাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো আমাদের কথা বলতে হবে, এবং আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পুরা জাতিকে আমরা একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে চাই। কারণ অরাজনৈতিক সরকার দেশের সমস্যার সমাধান করতে পারবে না। আংশিক হয়তো কিছুটা পারবে সাময়িকভাবে। এটাকে আপনি যত দীর্ঘস্থায়ী করবেন তত আপনি নিজের সমস্যাগুলোর মধ্যে জড়িয়ে যাবেন। সুতরাং আমরা চাই যে আপনি যেটা সালাম ভাইও বলেছে বা আমাদের প্রত্যেক দলেরই কথা, আপনি সুনির্দিষ্টভাবে একটা রোডম্যাপ ঘোষণা করেন যেখানে নির্বাচন কমিশন বলছে আমরা প্রস্তুত, ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন করতে প্রস্তুত, এবং সলিডকে তারা কাজ করছে। আশা করি ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকার একটা সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা সম্মানের সাথে বিদায় হবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। জি, মিস্টার আব্দুল সালাম, আপনি শুনছিলেন এবং আপনার প্রসঙ্গ খানিকটা উনি আমার মনে হয় আলোচনায় নিয়ে আসবার চেষ্টা করেছেন, যে আপনি বলছেন যে যদি সরকারটা পার্টিজান হয়ে যায় তাহলে তো বিকল্প চিন্তা করতে হবে। এবং যেটা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছিলেন যে সরকারের সঙ্গে বা সরকারের একটা অংশের সঙ্গে বা বিশেষ করে ছাত্র নেতৃত্বের সঙ্গে বিএনপির একটা দূরত্ব বা তৈরি হয়েছে বা হচ্ছে বলে বা তৈরি করা হচ্ছে বলে অনেকে মনে করেন। না, বিএনপির দূরত্ব না। দেখেন এখানে পরিষ্কার যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ কি তাদের ভেরিফাইড পেজে দিছে, মানে প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, অথচ তার মানে এইটাই তো একটা ষড়যন্ত্রের পার্ট। তার মানে ষড়যন্ত্র যে চলতে, আমরা এটাই বারবার এই সরকারকে বলছি যে আপনার নিজ আসল কাজ বাদ দিয়ে আপনি সব কাজ করতে যে আজকে সব হয়ে গেছে, জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে গেছে। এই সরকারের কাজ তো না যে আজকে কি দেখছি যে আমরা স্পোর্টসের অ্যাডভাইজার বাংলাদেশে 50টা স্টেডিয়াম বানাইতে হবে, এটা কি তার কাজ নাকি? অর্থাৎ তার যে কাজটা ইমিডিয়েট যে কাজটা সেটা হলো বাংলাদেশে কত স্টেডিয়ামে গরু চড়া এখন। হ্যাঁ, সেটাই বিষয়টা হলো যে তাকে এর জন্য যে কথাটা বারবার আমরা বলে আসছিলাম যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি করতে চান, কতদিন সময় চান। আমরা কিন্তু স্পেসিফিক বলিও নেই, কিন্তু সেটাই তো তারা এখন পর্যন্ত বলতেছে না। সেটা কেন তারা হাইড করে আছে? এর জন্য তার মাঝে আমরা এখনও বলবো যে ডক্টর ইউনূস সাহেব অবশ্যই তার প্রতি আমাদের আস্থা আছে। কিছু কিছু অ্যাডভাইজার যারা উল্টাপাল্টা বলতেছে সেগুলো কি কারণে বলতেছে তারাই বলতে পারবে। তো সেই কারণে তাদের মনোনিবেশ করা উচিত যে এই সব ফার্দার আরও ষড়যন্ত্র মাথা চাড়া দেওয়ার আগেই যে রাজনৈতিক ঐক্যটা সৃষ্টি হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই ঐক্যটা যাতে বিনষ্ট না হয়, এবং তারা ইমিডিয়েট যেগুলো অর্থাৎ ইমিডিয়েট নির্বাচন করার জন্য যে যে সংস্কার দরকার, যে কী সংস্কার, যে নির্বাচনটা যাতে ঠিক মতো হয়, এবং আগামী পার্লামেন্ট যাতে আবার গত পার্লামেন্টের মতো ব্যবসায়ীদের পার্লামেন্ট না হয়। কালো টাকার মালিকদেরকে আপনি আইনের আওতায় আনেন, যারা গণহত্যা করছে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন, অর্থাৎ আপনি একটা ডিসিপ্লিন নিয়ে আসেন। সেগুলো করে আপনি একটা নির্বাচনে যান, এবং ডে টু ডে যেগুলো করার এগুলো করেন। উল্টা হলে যে আজকে সব দাবি মিটাইতে হবে, সব দাবি কি তারা মিটাতে পারবে নাকি? এটা তো সম্ভব না। কারণ আমরা জানি বিগত ফ্যাসিবাদ দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের অর্থনীতি বলি, আমাদের শিক্ষা বলি, আমাদের পররাষ্ট্রনীতি বলি, আমাদের বাণিজ্যিক বলি, এমন কোনো সেক্টর নাই যেটাকে ধ্বংস করে না। যেটা আজকে দাদাও যেটা বললো যে আজকে শিক্ষার এই যে ছাত্ররা এটা বলতেছে, আজকে শিক্ষার মান কোথায়?
ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আগে কোথায় ছিল তার মান আজকে এশিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না ঢাকার বিশ্ববিদ্যালয়ের মান। আজকে কোথায় শিক্ষা ব্যবস্থাটা চলে গেছে। আজকের এই সরকার বা এই ছাত্র যারা আজকে উপদেষ্টা হয়েছে তারা এই পর্যন্ত শিক্ষার ব্যাপারে কয়টা তারা বক্তব্য দিছে যে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এইটা ঢাইলা সাজাইতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। বরঞ্চ আমরা দেখলাম যে 6-7 কলেজকে নিয়ে একটা টানাপোড়েন সৃষ্টি হলো। কেন হইলো? আজকে তারা সরকারে থাকা অবস্থায় কেন হলো, কেন তারা পারলো না? এই ব্যর্থতাটা কার? এটাও কি বিএনপির? এটাও কি বিএনপির যে বিএনপি খালি এইটা করতেছে ওইটা করতেছে এই জন্য হচ্ছে না? সরকার পরিচালনা করতেছে তারা, দায় তাদের। বরঞ্চ আমরা সরকারে না থেকেও অনেক দায়, রাষ্ট্রীয় দায় পালন করতেছি। বিগত এই যে পূজা হয়ে গেল, সেই পূজার সময় আমার নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট বলতে হয়েছে যে প্রত্যেকটা পূজা মণ্ডপ পাহারা দিতে হবে। 5ই আগস্টের পরে প্রত্যেকটা থানা যখন পুলিশ ছিল না সেই জায়গায় আমাদের নেতা কর্মীরা সেখানে পাহারা দিছে। পরে যায় এসে পুলিশের মোরালিটি যখন নাই, পুলিশ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরও থানায় যেতে পারছে না, আমাদের নেতা কর্মীরা তাদেরকে নিয়ে থানায় বসেছে। আজকে অর্থাৎ আমরা তো সেই রাষ্ট্রীয় দায়িত্বটা আমাদের দায়িত্ব না থাকার পরও আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করার চেষ্টা করছি। যে কারণে এখনও এই যে আপনি আন্দোলনের কথা বললেন, আমরা তো বলছি যে আপনি এই দিকে যায়েন না। আজকে আন্দোলন তো কোনো রাজনৈতিক দল করে নাই। আজকে এত আন্দোলন আপনি কেন উৎসাহিত করতেছেন? মনে যে সব গেলেই সব সমাধান হয়ে যাবে, এই সব সমাধানকে ওনারা দিতে পারবেন? তো এর জন্যই আমরা বলছি যে আজকে তাদের স্পেসিফিক তারা টার্গেটলেস। এই সরকার তো এটা টার্গেটলেস, তাদের কোনো নাই যে এই পর্যন্ত আমরা যাব। আরে এটা তো এই না যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে আমরা ক্ষমতায় বসাইছি, তার মানে তো তার সীমাবদ্ধতা তো পুরানা। তার ক্যানভাসটা এত বড় করলো কেন? এত বড় ক্যানভাস করছে যে এখন সে গুটায় আনতেই তার সময় পাচ্ছে না, তাই না? তো এইটার জন্যই বলবো যে এখন তার মধ্যে দিয়ে ষড়যন্ত্র, পরাজিত ফ্যাসিবাদ আজকে ওইখানে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে রয়েছে। আজকে গণহত্যা যারা চালাইলো, এই সমস্ত সাবেক মন্ত্রী এমপিরা কিভাবে সীমান্ত অতিক্রম করে চলে গেল সেখানে, কিভাবে একটা হালদার যে বাংলাদেশ থেকে 1000 কোটি টাকা লোপাট করে ভারতে যায়, পিকে হালদার সেখানে গ্রেপ্তার হয়েছিল, তাকে কিভাবে ভারত জামিন দেয়? তাকে কেন বাংলাদেশে হস্তান্তর করা হলো না? কেন আমাদের যে সময় যে শেয়ার মার্কেট যারা লুট করছে, এই যে ব্যাংকগুলো যারা লুট করছে, কেন এখন পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা হলো না? তো কী করতেছে এই সরকার? তার মানে কি আবার সেই পরাজিত ফ্যাসিবাদকে ফিরে আনার জন্যই কি এর মধ্যে কেউ কাজ করতেছে কিনা? যে জায়গায় আমরা বলছি যে তারা এই সরকার এখন মতো প্রশাসনে তাদের কাদের উপরেই ভর করে আছে, যাদের কাদের উপর ভর করে শেখ হাসিনা ফ্যাসিবাদ হয়েছিল। আজকে তাদের উপর কাদের উপর ভর করেই উনি সরকার চালাইতে চাইতেছে, আর সে জায়গায় আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে সে দূরত্ব বাড়াচ্ছে। তার মানেটা কি? অ্যাডভোকেট চৌধুরী, জাস্ট আমি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটা সিদ্ধান্ত সম্ভবত আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে, এবং আমি একটু জাস্ট বুঝতে চাই যে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা যেটা যদি না পারে তাহলে তো নির্দলীয় সরকারের দিকে যেতে হবে, এবং যেটা উনি খানিকটা ইঙ্গিত করছেন, আপনার কথা বেরিয়েছে যে পার্টিজান সরকারের অ্যাটলিস্ট লক্ষণ তাদের মধ্যে এখন পর্যন্ত আছে। তারা এটা জোর গলায় বলতে পারবে না যে তারা দল নিরপেক্ষ বা একেবারেই নিরপেক্ষ কোনো কিছু একটা অবস্থানে আছে। সমাধানটা আসলে কিভাবে হবে বলে মনে করেন? একজন আইনজীবী হিসেবে আমি আপনার কাছে একটু বুঝতে চাই যে জায়গায় বা যেদিকে যাচ্ছে সরকার তো অবশ্যই ফিরে আসবে। এখন কোন রূপে আসবে সেটাই কথা। কারণ এটা তো একটা প্রস্তাবনা সাংবিধানিক সংস্কার কমিশন থেকে দিয়েছে যে কারা কারা থাকতে পারবে, তাদের প্রস্তাবনা আর কি। আর যদি বলেন যে না, কিন্তু আমি যে আলোচনাটা করছি সেই আলোচনাটা আগামী নির্বাচনকে মাথায় রেখে করতে চাইছি। আমি তো আশা করি যে এই সরকারে আগামী নির্বাচন করবে, হ্যাঁ, এটা আমার আশাবাদ, এবং সেই জন্যই আমরা তার উপর চাপ সৃষ্টি করতেছি যাতে সে ডিরেল না হয়। অনেক সময় দেখা যায় যে তাদের কথাবার্তা এবং একটা দীর্ঘসূত্রিতার মধ্যে তারা পড়ে গেছে। আপনি দেখেন এই যে 6টা কমিশনের মধ্যে 4টা কমিশন রিপোর্ট দিচ্ছে, আরও সময় বাড়িয়েছে, ভবিষ্যতে হয়তো আরও বাড়াবে। হ্যাঁ, এর বাইরে আরও তো 4টা ছিল, 10টা বোধহয় হয়েছে। তো কমিশনগুলোর রিপোর্ট তো মোটামুটি এসে গেছে, তো সেগুলো নিয়ে আলোচনা শুরু করেন না কেন? আর একদিনে তো সব আলোচনা হবে না, আপনাকে তো প্রত্যেকটা এজেন্ডা ধরে ধরে আলোচনা করতে হবে। তারপরে দেখেন আপনি এই যে শ্বেতপত্র কমিটি তো কবে দিয়েছে, সেটার কোনো অ্যাকশন শুরু হয়েছে?
আমরা কেমনে বুঝবো যে আপনারা কাজ করতেছেন? সব জায়গায় যদি আপনি লাল ফিতার দৌড়াইতে চালু করে দেন যে ঠিক আছে তারা দিয়েছে আমরা দেখছি, এগুলো করে করে তো আপনি আরও 4-5 বছর কাটে যাবে মনে হয়। আপনি এটা তো খুব ভুল করবেন, আপনি মারাত্মক ভুল করবেন। অনেক সময় মনে হয় যে আপনারা ইচ্ছাকৃতভাবে এগুলো করতেছেন। কোনো দরকার ছিল এতগুলো কমিশনের? আরে সংস্কার করে করে তো, কিন্তু সংস্কার তো একটা জন আকাঙ্ক্ষারও বিষয় এবং হ্যাঁ, সেটা তো- রাজনৈতিক দলগুলো আপনারা অনুধাবন করতে না, না, পারেন যে ওনারা বাংলাদেশে এমনভাবে সংস্কার বলে- দরকার, যে কারণে বিএনপির 31 দফা বা 53 আপনাদের বছর রাজনৈতিক দলগুলো কিছুই করে নাই, এটা হলো কথা? হ্যাঁ, সমস্ত দোষ এখন রাজনৈতিক দলের উপর এসে যাচ্ছে। তা এখন রাজনৈতিক দল এই যে 31 দফা দিয়েছে বিএনপির নেতৃত্বে, আমরা তো আছি সেটার মধ্যে, তো সেটা দেখেন অনেক সংস্কারের কথা সেখানে বলা হয়েছে এবং বলা হচ্ছে যে আরও আমরা দেব, আলাপ আলোচনার মধ্য দিয়ে এখানে আরও এডিশন হবে, অসুবিধার কিছু নাই। কিন্তু কিছু কিছু বিষয় আছে এগুলো রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দিতে হবে এবং পার্লামেন্টের উপর ছেড়ে দিতে হবে। আপনারা এত ধরনের বক্তব্য কেন দিচ্ছেন? কন্ট্রাডিক্টরি বক্তব্য দিচ্ছেন। আমরা চাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন, আবার আপনারা কেউ কেউ বলছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন, গণপরিষদ নির্বাচন। হোয়াট ইজ দিস? আবার বলছেন প্রোক্লেমেশন। আরে প্রোক্লেমেশন তো একবারে হয়েছে, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10ই এপ্রিল। এখন এসে আপনি প্রোক্লেমেশন অফ জুলাই বিপ্লব বলতেছেন। ডিক্লারেশন একটা দেন, অসুবিধা কি? এটার সাথে আমরা বিএনপি একমত যে ছাত্রদের কিন্তু সেটা 6 মাস পরে কেন? না না, একটা ডিক্লারেশন তারা চাচ্ছে, না, না, বা আমি আমরাও বলছি সেটা- চাচ্ছি, সেটা ঠিক তখন আছে, হলো না কেন? অসুবিধা তো নাই। এখন তারা বলতেছে যে মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি, এই যে মাহফুজ সাহেব বলেছে, ওয়েলকাম, তাই না? এতদিন পরে তুমি বলেছো মুক্তিযুদ্ধকে যারা ধারণ করবে না তারা রাজনীতি করার অধিকার তাদের নেই। খুব সুন্দর কথা, ভাবা পাওয়ার কথা, কিন্তু আপনি তো কার্যকলাপে সেটা দেখাবেন। আপনি 72 সংবিধান ফেলে দেবেন, 47কে নিয়ে আসবেন অ্যান্ড সো অন। আরে 72 সংবিধান একটা ঐতিহাসিক দলিল, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এটা পাওয়া গেছে, আমরা তৈরি করেছি, আমাদের গর্বের ধন এটা। আর সেসব বিষয়ে আপনি এই ধরনের কথাবার্তা বলছেন, সরকারের মানে যারা উপদেষ্টায় আছে তারাও নানান বিষয়ে কথাবার্তা বলেন। তো আমার কাছে মনে হয় একটা হজবরল সৃষ্টি হয়ে যাবে। আপনি ডায়লগ শুরু করবার কথা ফেব্রুয়ারিতে, আপনি এমন একটা সময় ডায়লগ করেন 12 ঘন্টা আগে, 24 ঘন্টাও না, 12 ঘন্টা আপনি বলেন যে এই বিষয়ে আমরা কথা বলবো। কেউ যাবে কেউ যাবে না সেরকম না, একটা প্ল্যান হয়েতে যান, এজেন্ডা দিয়ে দিয়ে যান একটা একটা। আমরা তো একটা মিনিংফুল সংলাপ করতে চাই। এই পর্যন্ত যে সংলাপ হয়েছে আমি মনে করি এটাও একটা লোক দেখানো। একমাত্র ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে হাত তুলে আপনাকে সমর্থন দিয়েছে, এর বাইরে তো আপনি কোনো পজিটিভ কিছু করলেন না। আর ওখানে গিয়ে আমরা কথা বলি, উনি শুধু শোনেন, ওনারা শোনেন। আমরা তো ক্রস করতে চাই, আপনি কথা বলেন আমরাও কথা বলি, তারপর তো যা করার তো আপনি করবেন। সেই সুযোগটা আমাদেরকে দেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে কনফিডেন্সের মধ্যে নিতে হবে। এর মধ্যে দেখেন আবার জামাত মাঠে নেমে গেছে। আমাদের রিজভী সাহিত্য বলেই বসছে যে সরকার তো অদৃশ্যভাবে জামাত চালাচ্ছে, সব জায়গায় জামাতি লোকজন বসে গেছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোথায় না। তো এগুলো তো বুঝতে হবে। আবার জামাত দ্রুততম সময়ে নির্বাচন হোক সেটাও চায় না, তারা আবার এই সরকারের সুরে গলা মিলাচ্ছে যে হ্যাঁ সংস্কার প্রয়োজন আছে, যত সময় প্রয়োজন আমরা সময় দেব। আরে বাবা, আপনি আবার কোত্থেকে এসে এই ধরনের কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন? হ্যাঁ, এতদিন যখন অপোজিশনে ছিলেন তখন এক ধরনের সুদ ছিল, এখন আবার সরকারের কিছু স্বাদ পেয়ে গেছেন, তাতে মনে হচ্ছে যে আপনি অংশীদার, পার্ট অফ দি গভর্নমেন্ট হয়ে গেছেন আপনারা। তো যাই হোক, এখন সময় থাকতে যদি আপনি সময়ের 1/4 অসময়ের 10, হ্যাঁ, তো এই পর্যায়ে তো আমরা জাতিকে ফেলে দিতে পারি না। আর কত আপনি জাতিকে ভুগবে? আপনার নেতৃত্বকে সবাই মেনে নিয়েছে, তো সেই জায়গায় যদি আপনি সঠিক সিদ্ধান্ত না নেন এবং দ্রুততম সময়ে দেশটাকে না গুছান, আপনি পারবেন না। আসলে আপনি পুলিশের মধ্যে এখনো পর্যন্ত বিশৃঙ্খলা আছে, প্রশাসনের মধ্যে আছে। 15 বছর এই স্বৈর শাসককে যারা নানানভাবে সহযোগিতা দিয়েছে, সমর্থন দিয়েছে এবং দলদাসের মতো তারা ব্যবহৃত হয়েছে,
দৃশ্যমান কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখছি না। আপনি জানেন 2018 29শে ডিসেম্বরে যে কাজটা হয়েছিল রাতে, এসপি ডিসি সাহেবরা এখনো আছে, বিভিন্ন জায়গায় তারা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা শুনলাম, এখনো নিচ্ছেন না। অথচ জনগণ কিন্তু দেখেন কত তারা অ্যাডভান্স হয়ে আছে, তারা কিন্তু সবার ছবি দিয়ে দেখলাম। ওই সময় কোথায় কারা ডিসি ছিল, কারা এসপি ছিল, হ্যাঁ, সেখানে হাজার হাজার, আমি জানি ট্রাকে ট্রাকে হাজার হাজার কোটি টাকা গণভবন থেকে পাঠানো হয়েছে ডিসিদের কাছে, এসপিদের কাছে, এবং সেনাবাহিনীর কত শুনি। সে সময়ে সেনাপ্রধান যিনি ছিল, তো এগুলো সকলে মিলেই তো এইসব কাজ করেছে 2014, 18, 24। তো এই ধরনের লোকগুলোকে রেখে আপনি তো এই ইউনূস সাহেব, আপনি তো সফলতার মুখ দেখবেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেন, তাহলে তো নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না। প্রশাসন লাগবে, আইনশৃঙ্খলা বাহিনী লাগবে, তারপরে আপনার নির্বাচন কমিশন লাগবে। এইসব জায়গায় তো সঠিকভাবে আপনাকে হাত দিতে হবে। নির্বাচন কমিশনার 5 জনে মিলে তো নির্বাচন হবে না, তার অ্যাপারেটাসগুলো তো ঠিক করতে হবে। আপনি নির্বাচন কমিশনের আন্ডারে যত রকমের নির্বাচন অফিসাররা আছে, জেলা অফিসার বা উপজেলা অফিসার, সেগুলো সঠিক করেন। ধন্যবাদ। হ্যাঁ, আশা করি এটার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় নাও লাগতে পারে। আমাদের মহাসচিব বলেছে না, হ্যাঁ, জুনের মধ্যেও নির্বাচন করা যেতে পারে যদি আপনারা আন্তরিক হন। জি, মিস্টার আব্দুল সালাম। এই জন্যই আসলে এই যে দেখেন কয়টা দিন ধরে সরকারের কিছু উপদেষ্টাদের কথাবার্তার কারণে দেশে আরেকটা মানে অসন্তোষ মানুষের মধ্যে, কেমন একটা অস্থিরতা। শেখ হাসিনার সময় যেটা ছিল আজকে আবার নতুন করে শুরু হয়েছে, আবার কি দেশে কি হচ্ছে। তো এটা কেন আনতেছে তারা? তাদের কি দায়িত্ব? এটা তাদের কাজ, তো যেটা করার সেটা তারা করতেছে না, তাই না? আবার কেউ কেউ বলে, পরিষ্কারভাবে বলে যে নির্বাচন দিলে তো বিএনপি চলে আসবে, যেটা শেখ হাসিনা বলতো। অবাক লাগে যে শেখ হাসিনা পরিষ্কারভাবে বলছে আমি কি নির্বাচন দিব, তারেক আইসা দেশ চালাবে, এটার জন্য। আজকেও এদের মুখে একই কথা। আরে ভাই, কে আসবে না আসবে সেটা তো জনগণ ডিসাইড করবে। এটা তারা কেন ডিসাইড করতে চায়? তাদের এই অথরিটিটা কে দিল? তাদের এই আমি প্রথমে যে কথাটা বললাম যে একটা মানে অনির্বাচিত ফ্যাসিবাদ জোর করে ক্ষমতায় ছিল, তার বিপরীতে মানুষ চায় যে তার নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা দরকার, সেই কারণে তাদেরকে বসানো হয়েছে। এবং তারাও আবার সেই একই টোনে তারাও সেই একই টোনে কথা বলতেছে। মূল কাজগুলো তারা করে না। যে খায়রুল হক টোটাল ধ্বংস করে দিয়ে গেল আজকের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম সহ সব কিছু, আজকে কই তার ব্যাপারে কেউ কোনো কিছু বলে? আজকে কেউ কিছু, যে নির্বাচন কমিশনাররা হাজার হাজার কোটি টাকা মানে লোক দেখানো নির্বাচনের নামে টোটাল চুরি করে চলে গেল, আজকে তাদেরকে ধরা হয়েছে। আজকে পুলিশের প্রধান নিজে পালায় গেল, আজকে কোথায় তারা? আজকে যে আওয়ামী লীগের যে সমস্ত গুন্ডারা পান্ডারা যারা এত কিছু করলো, আবার প্রকাশ্যে যারা হম্বিদম্বি করলো, তারা সেগুলো মারার পরে, হত্যা করার পরে আজকে তারা আবার পার্শ্ববর্তী দেশে যায় আবার নতুন করে তারা ষড়যন্ত্রের কথা বলতেছে। সেগুলো তো সরকার করতেছে না। এগুলো পালাইলো কীভাবে? আজকে যখন ফেলানিরে আমার সীমান্তে মারা তাদেরকে ঝুলায় রাখতে পারে, আর আজকে ওবায়দুল কাদের গুলি করা দরকার নাই, পালাইলো কেমনে সে? এটা দায়টা কার? এটাও কি বিএনপি করছে? সরকার তো তারা আছে। এর জন্যই আমরা যেটা বারবার বলতেছি যে একটাই, সেই ঘুরা ফিরে একটাই কথা, যে এখন আল্লাহর রাস্তায় সময় নষ্ট না করে একেবারে ইমিডিয়েটলি, কারণ সংস্কারের তো আমরা 31 দফার মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু একটা বিষয়, যেমন ধরেন একটা ভালো নির্বাচন করতে হলে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কিছু কিছু সংস্কার তো দরকার হবে, সেটা প্রশাসনে, জুডিশিয়ারিতে, ইলেকশন কমিশনে বা ইলেকট্রাল প্রসেসের মধ্যে, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই বলেন, যেটা আপনি যেমন বলছিলেন যে ইলেকশন দিলে তো বিএনপি চলে আসবে, আবার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেটা বলছেন, অনেকের এই ন্যারেটিভ হাজির করছে যে 53 বছরে রাজনৈতিক দলগুলো কিছুই করেনি। বাট এটাও তো একেবারে অস্বীকার করা যাবে না যে অতীতে যারা ক্ষমতায় গেছেন তারা অনেক অঙ্গীকার করে অঙ্গীকার রক্ষা করেননি। এখন আপনাদের অঙ্গীকার আছে, আপনারা অনেক আগের থেকে, প্রায় বছর 2-3 আগে থেকে সংস্কারের কথা বলেছেন, আপনাদের মিত্ররাও সেগুলো এন্ডোর্স করেছে, কিন্তু করবেন যে সেই নিশ্চয়তা অনেকে নিশ্চয়তা পাচ্ছেন না। এটা আর তারা যারা ক্ষমতায় আসছে এদেরকে 10 বছর দিলে এরা যে পারবে, এটা কোনো গ্যারান্টি দিতে পারবে? রাষ্ট্র চালাবে কারা?
অর্থাৎ রাজনীতিবিদদের আপনি বিচ্ছিন্ন করে দিয়ে এখানে তো পরিষ্কার কথা যে দেখেন আমরা তো দেখছি যে আজকে শেখ হাসিনা যে 111-এর ফসল 111টা আসলোই রাজনীতিটা বিরাজনীতিকরণের জন্য, পরিষ্কার কথা যে বিরাজনীতিকরণের জন্য, এবং বাংলাদেশে কে ক্ষমতায় বসবে সেটা জনগণ না পার্শ্ববর্তী দেশ ঠিক করে দিতেছে। তো সেটার থেকে তো বাঁচার জন্যই তো আজকে আমরা আন্দোলন করলাম দীর্ঘ 15টা বছর। তো কারা আন্দোলন করছে? রাজনীতিবিদরাই তো আন্দোলন করছে, রাজনৈতিক কর্মীরাই তো আন্দোলন করছে। আজকে যে শেখ হাসিনার যে 5ই আগস্ট যে পালায় গেল, সেই 5ই আগস্টে যদি শেখ হাসিনা না পালাইতো, যদি এই অবস্থা না হইতো, আজকে আমি সালামকে কয়েকটা মার্ডার কেস নিয়ে আজকে আমি ঘুরতে হইতো আমাকে। কারণ সেই সময় এই 5ই আগস্টকে কেন্দ্র করে যতগুলো ঘটনা ঘটছে সবগুলোর আসামি আমরা। আর কে হয়েছে? রাজনীতিবিদ ছাড়া আপনি বলেন কে হয়েছে? ওই যে ছাত্ররা হয়েছে? কেউ তো হয় নাই। আজকে যারা উপদেষ্টা তারা হয়েছে? ছাত্ররা হয়েছে না আপনাদের ছাত্র দল? না না, আমাদের গুলো হয়েছে, আমাদের যাদের আছে তো বললাম আমাদের হয়েছে, ছাত্ররা তো হয়েছে, আমাদের হয়েছে। যারা উপদেষ্টা হয়েছে তাদের হয় নাই। তারা তো পরিষ্কার সেখানে বলছে যে এই আন্দোলনের সাথে তারা জড়িত না। সেই সময় সরকার যখন তৎকালীন ফ্যাসিস্ট বলতে চাইছে যে এর মধ্যে রাজনৈতিক দল ঢুকে পড়ছে, তখন তারা কি বলছে যে না আমরা এই জ্বালানো পোড়ানো এই সমস্ত কাজে কর্মে নাই। তার মানে সরকার জ্বালাইছে নিজেরা, ধ্বংস করছে নিজেরা, এবং আসামি করছে আমাদেরকে, রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে, রাজনৈতিক নেতা কর্মীদেরকে। কারা হয়েছে গ্রেপ্তার? তো এই জন্য বললাম যে আমরা তো সেই 15-17 বছর ধরে আমরা নির্যাতিত হচ্ছি। তা আন্দোলন কারা করলো তাহলে? এই যে এই 50 বছরের কথা বলে, তাই 50 বছর ধরে কারা কি করছে? 50 বছর ধরে রাজনীতিটাকে স্থায়ীকরণ হইতে দেয়নি কেন? রাজনীতি মানে একটা ইনস্টিটিউশন ডেভেলপ করতে দেয়নি কেন? কারা দেয় নাই? আজকে সেইগুলো আলোচনা করতে গেলে রাজনীতিবিদদের সেখানে কতটুকু অবস্থান আছে, ভূমিকা আছে, আর অন্য কাদের আছে যারা সকল, যারা সমাজে মেধাবী, বুদ্ধিজীবী, সমাজে সব হর্তাকর্তা, আজকে এই রাষ্ট্রের সমস্ত অধপতনের জন্য তারা দায়ী। আজকে সেই কৃষক বা সাধারণ শ্রমিক বা অন্যরা দায়ী না। আর রাজপথে যে সমস্ত রাজনৈতিক কর্মীরা আন্দোলন করে মাঠে ময়দানে, তারা সেটার জন্য দায়ী না। আজকেও যেমনি যে রাষ্ট্র কীভাবে চলবে সেটা ডিসাইড করার জন্য রাজনীতিবিদদের কোনো ভূমিকা নাই। সেটা ভূমিকা ডিসাইড করবে সেই ব্যুরোক্রেটরা, সেইটা ডিসাইড করবে কিছু বুদ্ধিজীবী। তাহলে কোথায় রাজনীতিবিদরা? আপনি রাজনীতিবিদকে রাজনীতি পার্ট করবেন না। এই পরিস্থিতির জন্য পলিটিশিয়ানদের তো নো, আপনি মনে করেন না? শোনেন, অবশ্যই মনে করি, কিন্তু পুরোপুরি মনে করি না। অবশ্যই মনে করি যে এটা বা ধরেন এই যে পরিস্থিতিগুলো বিভিন্ন সময় তৈরি হচ্ছে স্বাধীনতা উত্তরকালে, এই পরিস্থিতি তৈরিতে বা যারা অন্য জায়গা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছেন তাদেরকে ইনভাইট করার ক্ষেত্রে রাজনীতিবিদের ভূমিকা নেই। যেমন মিস্টার চৌধুরী এখন বলছিলেন একটু আগেই যে একটা পলিটিক্যাল পার্টির নাম উচ্চারণ করে যে তারা আন্দোলনের সময় কথা বলেছে এখন ক্ষমতায় এসে তাদের কথাবার্তা আরেক। না না, সেটা মানে ক্ষমতা না, মানে সরকার বদলের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সেটাই, অর্থাৎ এখানে হলো ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা। এই জন্যই বললাম যে আজকে তো স্বাভাবিকভাবে এটা হইতো না। আজকে আমি মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করি তখন তো আমি একটা ছাত্র। আমি সেই সময় যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করছিলাম, দেশ স্বাধীন করছিলাম, আজকের এই বাচ্চা কাচ্চা যারা ছেলেরা স্লোগান দেয় একই তো স্লোগান, তাই না? স্বাধীনতার এতগুলো বছর যে আমরা পার করলাম, তাহলে কিসের জন্য? অবশ্যই রাজনৈতিক নেতারা দায়ী। আমরা তো এই জন্য বলি যে স্বাধীনতার পরে আওয়ামী লীগের ব্যর্থতার জন্য আজকে দেশ এই অবস্থায় গেছে। আবার পরবর্তী পর্যায়ে সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশটাকে আবার পিছাই দিয়ে গেছে। এর জন্য কি আমরা কি বারবার খালি সেই পথেই থাকবো? এখনও যদি তারা নির্বাচন পিছানোর নামে আবার যদি সেই ফ্যাসিবাদ আবার যদি মাঠে আসে, আবার যদি একটা কিছু হয়, তাহলে সেটা দায় কে বহন করবে? জি, আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে কিছু বুঝতে চাই, আপনার অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে বলেন যে এত জনসমর্থন থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দল যারা দৃশ্যমান সবার সমর্থনের পরও সরকার ফাংশন করতে পারছে না কেন? পাচ্ছে না, কিছু কিছু লোক ক্ষমতার মোহে ডুবে গেছে। ক্ষমতায় বসছে তো চেয়ারে, হ্যাঁ, তো চেয়ারে বসে ক্ষমতায় দীর্ঘস্থায়ীভাবে থাকতে চাইলে তো তার পারফর্ম করার কথা, ডেলিভার করার কথা, সেটা করতে পারছে না কেন? সেই ক্ষমতা না, সেটা করতে গিয়ে তো ঝামেলাগুলো হচ্ছে। ওনারা যদি রিয়েলি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলো করতো, তাদের জুরিসডিকশন ক্যানভাসটা ঠিক করে নিত, সেটা তো নেয় নাই। তারা সব কিছুর মধ্যে হাত দিতে চায়। এখন হাত দিতে গিয়ে আমি বলেছি যে
একটা তালগোল পাকিয়ে ফেলেছে, এটাকে এখন ছোট করে আনা দরকার। আপনি আগে যা বলেছেন, এখন প্রত্যেকটা কথা আপনাকে মেপে বলতে হবে এবং প্রত্যেকটা কথা যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে আপনাদেরকে নজর দিতে হবে। এখন দেখতেছি এই সরকারের সব জায়গায় একটা আন্দোলন শুরু হয়ে গেছে। কেন রে বাবা, তুমি তো বলতে পারো যে তোমাদের এইসব দাবি দেওয়া আমরা পারবো না, এটা রাজনৈতিক সরকার আসলে তারা নির্বাচিত সরকার করবে। আপনি সেই কথা বলেছে তারা? কোনো ব্যাপারে তারা বলে নাই। তারা তো আমার তো মনে হয় যে, আমার কাছে মনে হয়েছে যে কোনো কোনো জায়গায় তাদেরও হাত আছে, যে তোমরা রাস্তায় নামো, তোমরা এটা করো, তোমরা ওইটা করো। এগুলো করতে গিয়ে তখন আর কোনো শক্তি হয়তো দৃশ্যমান হয়ে যাবে। আমাদের ভয়টা সেখানে। আমরা আর কোনো নতুন শক্তি দেখতে চাই না, অদৃশ্য শক্তি দেখতে চাই না। এবং তোমরা দ্রুততম সময়ে যেটুকুন সংস্কার না করলে নয়, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার, সেটা করেন। সেটা করে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে দেন। জনগণ 15 বছর ভোট দিতে পারে না। আমাদের তরুণরা যে এত কথা বলতেছে, তারা তো ভোট কী জিনিস জানেই না, ভোটের স্বার্থ তারা পায় নাই। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত সেই জায়গায় মানুষরা আশ্বস্ত করেন। এবং এটা আপনাদের এর মধ্যেই পড়ে। আপনারা যে ক্ষমতাটা নিলেন, অনেকেই বলে যে এই বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানটা শুধু নির্বাচনের জন্য হয় নাই। তাহলে আমরা যদি বলি বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছিল শুধু কোটার জন্য, আপনারা তো কোটার বাইরেও তো অনেক কিছু করেছেন। আমরা তো আপনাদের সাথে একমত আছি, আমরা তো চাচ্ছি এগুলো। এখন সেই জায়গায় যদি আপনারা পাল্টাপাল্টি করেন রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে তো ওই যে আমি যেটা বলেছি আরেকটা শক্তি যারা বসে আছে তালগোল পাকিয়ে, এমনও তো হইতে পারে যে এটা দিল্লির থেকে বসে উনিও করতে পারেন। ওনার সমস্ত জায়গায় আছে না লোকজন, প্রতি স্বৈরাচারের দোষরা সব জায়গায় আছে। তা আপনি এই সুযোগটা কেন দিবেন তাদেরকে? সুতরাং আপনার সমস্ত কর্মকাণ্ড যেন জনবান্ধব হয়। আপনি মাঝখানে ভ্যাট ট্যাক্স কি সব বসাইয়া মানুষের একটা হয়রানির মধ্যে ফেলে দিন। এই যে সালাম ভাই বললো, এখন প্রত্যেকটা মানুষ চিন্তা করে যে ভাই কী হচ্ছে দেশে। রাস্তাঘাটে যেখানে যান, রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ প্রত্যেকে তো বলছে যে ভাই আমরা আর পারতেছি না। এখন কি মানুষ বলা শুরু করবে আগে ভালো ছিলাম? আপনি তো সেই জায়গায় চলে যাচ্ছেন। শুনতে চাই। হ্যাঁ, এই সরকার এগুলো বুঝে না। তার উপদেষ্টারা জনগণের সাথে তাদের দেখা সাক্ষাৎ হয় না, আত্মীয় স্বজনের সাথে। মনে হচ্ছে সবাই এসি রুমে বসে আছে, বড় বড় গাড়িতে চলাফেরা করে, বাস হয়ে গেল, এটাই তো জীবন। আরে ভাই, এই জীবন তো বেশি দিন থাকবে না। আপনারাও বিপদে পড়বেন, আমাদেরকেও বিপদে ফেলবেন। সুতরাং আপনি জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেন নির্বাচনের মাধ্যমে। এটা জনগণের আকাঙ্ক্ষা, এটাকে ধরে রেখেন না, বা এটা নিয়ে বেশি খেলবেন না। এটা খেলতে গেলে সমূহ বিপদ আপনাদেরও হবে। আমরা চাই না 111-এর মতো আপনারাও পালিয়ে যান। ফখরুদ্দিন মঈনুদ্দিন পালিয়ে গেছে না? কেন পালিয়ে গেল? তারা থাকতে পারলো না কেন দেশে? সুতরাং আপনারাও এমন কিছু করবেন না যে ইউনূস সাহেবকে পালিয়ে যেতে হয়। এটা অসম্মান হবে। একটা বিশ্বনন্দিত মানুষ আমরা পেয়েছি। আপনার নেতৃত্বে বাংলাদেশ একটা ভালো কিছু হোক দ্রুততম সময়ে। সুতরাং এমন কিছু করবেন না 111-এর সরকারের মতো যেন আপনাদের ভোগ করতে না হয়। সেটাই আমরা এত কিছুর পরেও আমরা তো বলি যে এই সরকারটা। বাট একটা অভিযোগ আপনি লক্ষ্য করে থাকবেন, শুনেও থাকবেন নিশ্চয়ই, এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দেখেছি আপনাদের দল ব্যবস্থাও নিচ্ছে যে বিএনপি এই সময়টাতে, যদিও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং বলেছেন যে জামাত কোথায় কোথায় কিভাবে দখল নিয়েছে, সাধারণভাবে অনেকের মধ্যে সেই ধারণাটা প্রতিষ্ঠিত এবং দেখাও যাচ্ছে দৃশ্যমান। বিএনপি ওই একই কাজই, একই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে এবং বিএনপি নিজেও দখলবাজি চাঁদাবাজির মধ্যে ঢুকে পড়েছে, এরকম একটা আলোচনা করিডোরে নানা জায়গায় আছে। না, এটা একটা জিনিস আপনাকে যদি বলি, আপনাকে দেখেন গত 17টা বছর বিএনপি সাফারিং যদি আপনি দেখেন, এখন পর্যন্ত কিন্তু আমাদের শত শত নেতা কর্মীদের সন্ধান আমরা এখনো পাই নাই। ইলিয়াস আলী চৌধুরী সেই সাফারিংসের কারণে এখন আমি বলি আপনাকে, তারপরে মনে করেন যে সেই সময় অর্থাৎ আওয়ামী লীগ এত অত্যাচার করছে একটা গ্যাস্টাফো বাহিনী দিয়ে, এই
মানে সৃষ্টি করেছিল, তাই না? প্রাইভেট বাহিনী, তারপরে তার র্যাব, তার আদার সব কিছু দিয়ে। তো সেটার প্রতিফলন হিসাবে সেই সময় কিন্তু ওবায়দুল কাদের নিজেই বলছিল যে যদি একটা পরিবর্তন হয় এক রাত্রে কয়েক লক্ষ লোক মারা যাবে, এবং যাইতো কিন্তু তাই। ওই যে ক্ষোভটা আওয়ামী লীগ যা করছে, কিন্তু আপনি দেখেন এক নির্দেশ, তারেক রহমানের এক নির্দেশের কারণে কিন্তু সারা বাংলাদেশ ঠান্ডা হয়ে গেছে। যেটা আমি বললাম, যে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করাইছিল, যে পুলিশ জনগণের কাছে তারা হ্যস্তন্যস্ত হয়েছে, সেই পুলিশেরকে পাহারা দিছে আমরা, সেই থানা পাহারা আমরা দিছি। তার মানে এটা কাজে বিএনপি তো এটা করছে। এবং পাশাপাশি দেখেন যে বিএনপি নেতা তারেক রহমান বারবার এখনও বলতেছে যে কোথাও কোনো কিছু হলে তার দায় যে করবে সেটাকে এড়াবে দেয়। এর চেয়ে বেশি বিএনপি আর কি করতে পারে? বললাম তো, যে জায়গায় আগুন জ্বলতো সারা দেশে, সে আগুন তো জ্বলতে দেয় নাই, সে অ্যানার্কি তো হইতে দেয় নাই, তাই না? তো সেই জায়গায় বরঞ্চ আপনি সেই বিএনপিকে আপনি ক্ষমতায়, আওয়ামী লীগ যেতে দেয় নাই, আপনিও ভোট দিবেন না যাতে সেই বিএনপি ক্ষমতায় যায়। আবার খালি আপনি বিএনপি সমালোচনা করবেন, নিজে কিছু করতে পারতেছেন না। 6 মাস যদি আপনি একটা ভালো কিছু করতে পারতেন, তাহলে না পাবলিক মনে করতো যে না, এই সরকার 6 বছর থাক। যদি আপনি পিপুলকে স্যাটিসফাইড করতে পারেন, ভালো কিছু দিতে পারেন, তাহলে তো পাবলিকই বলবে। তাহলে তো আপনার বলা দরকার নাই যে না আমার সময় বাড়াইতে হবে। আপনি বলবেন কেন? পাবলিক বলবে। তো পাবলিক তো উল্টা দিকে যাচ্ছে এখন। আমরা তো ওই কথাটাই বলতেছি, আমাদের দায় আছে, তাদের কোনো দায় নাই। আজকে যারা উপদেষ্টা বা যারা আজকে এই সরকারে, এদের কি দায় আছে? আজকে কালকে যদি সরকারে না থাকে, সবাই যার যার ঘরে চলে যাবে, কোনো কিছু নাই। পাবলিক তো আমাদেরকে এখনও জিজ্ঞেস করে যেটা দাদা বললেন, যে এখনও এই কী হইতেছে রে ভাই। আগে বলতো এই শেখ হাসিনা আর কয়দিন রাখবেন আপনারা, এইভাবে বলছে, আর কয়দিন রাখবেন আপনারা। এখন বলে এখন কি হইতেছে? কারণ আমাদের তো দায় আছে, পাবলিক মনে করে যে আমাদের কিছু করার আছে। তো সেই কারণে বললাম যে আমরা তো সেই দায়টা নিয়ে, আমাদের দায়িত্ব নাই, তারপর দায়টা নিয়ে কিন্তু আমরা সেটা পালন করতেছি। কাজে বিএনপির বিপক্ষে যে কথাগুলো আসে, কি করছে রে ভাই আপনি দেখেন, কি করছে? যে জায়গায় কিছু করতে যায় বলে ওইটা করলে তো বিএনপি চলে আসবে, বিএনপির লোক আইসা পড়বে। আরে ভাই, গত 17টা বছর বিএনপির প্রতি সমর্থন থাকার কারণে তার চাকরি খাইছেন আপনি, তার ব্যবসা আপনি বন্ধ করে দিয়েছেন, তার জায়গা দখল করছেন আপনি। তারপরেও তো এই পরিবর্তনের পরে 100টা যদি দখল করে থাকেন, সেখানে 99টা তো এখন পর্যন্ত বিএনপি করতে যায়নি, দখল করতে যায় নাই। আজকে মনে করেন স্পোর্টস, আপনি আমারটাই বলি, আমি তো নিজে একটা স্পোর্টসের লোক। দেখছে আমি অ্যাথলেটিক ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম। আজকের এই পরিবর্তনের পরে স্বাভাবিকভাবে আমার মধ্যে আশা আসছিল, ক্রীড়াঙ্গনের লোকজনের মধ্যে আশা আসছিল যে আবার অ্যাথলেটিক ফেডারেশনের প্রেসিডেন্ট হব আমি। কেন করলেন না? যে আমি বিএনপি করি, এর জন্য দেয়া যাবে না, বিএনপিকে দেয়া যাবে না। তার মানেটা কি? তা আপনি বিএনপি, হাসিনাও ঠেকাইছে, আপনিও ঠেকাবেন, ভবিষ্যতেও যাতে বিএনপি, তাহলে কি বিএনপি কী করবেন? কবরে দিয়ে দিবেন? এর জন্য তো আমরা বলতেছি যে ভাই ঠিক আছে, আপনার কাছে আমার কিছু দরকার নাই, আপনি নির্বাচনটা দেন, জনগণ ঠিক করুক বিএনপি কোথায় থাকবে কি থাকবে না। আপনি খালি বিএনপি, আমি তো আমারটা উদাহরণ দিয়ে বললাম যে আপনি তো আপনি আমাকে নিষ্পেষণ করলেন, আমার জায়গা যেটা আপনি সেখানে আমাকে যাইতে দিলেন না। আমি তো স্পোর্টসের বাইরের লোক না। কী কারণে? আমি বিএনপি করি, এর জন্য যাওয়া যাবে না। তা আজকে আওয়ামী লীগের বহাল রাখছেন আপনি, বিএনপিকে আসতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ বহাল থাকবে। আজকে বিএনপির সব ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগের চোরা কারবারি, বাটপার, লুটেরা, তারা এখন পর্যন্ত সব মানে টাকা পয়সার মালিক বইনা বৈশা আছে। আপনি তাদেরকে ধরা যাবে না। তাহলে বিএনপি আবার যদি ওইখানে বিকল্প হিসাবে বিএনপি চলে আসে, তাহলে আপনি কি চান? তা কাজে পরিষ্কার আজকে কথাটা বুঝতে হবে যে আমরা একে শেষ মুহূর্তে যেটা বলতে চাই যে একটাই কথা, এই দেশে বাংলাদেশের রাজনীতিতে সেই স্বাধীনতার পর থেকে যদি আধিপত্যবাদী শক্তির ক্ষমতা সেই সময় থেকে রহিত করতে পারতাম, যদি ভেরি বিগিনিং স্বাধীনতার পরে মেজর জলিলকে যখন গ্রেপ্তার করা হলো, তাকে যখন একটা সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করার পদক দেওয়া হলো না, সেই প্রশ্নটা যদি আমি করতাম, তাহলে স্বাধীনতার এতগুলো বছর পরে আজকে ভারতের প্রধানমন্ত্রী বলতে পারতো না যে 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস। কাজে রাজনীতিটা সেখানে বুঝতে হবে। আজকে সেটা না বুঝে খালি যদি বিএনপিকে ঠেকাইতে চান, তাহলে দেশ ঠেকা যাবে, বিএনপি ঠেকবে না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ক্লোজিং রিমার্কস।
আসলে খুব বেশি আশা করার মতো আমি তেমন কিছু দেখছি না। সরকার ইতিমধ্যেই জনগণের সামনে কতগুলো নেতিবাচক ঘটনার মধ্য দিয়ে তার যে জনপ্রিয়তা ছিল সেটা অনেক নিচে নামা শুরু করে দিয়েছে। তো সেটা তাদের বুঝতে হবে। এখন সালাম ভাই যেমন বলল, তারা এমন কিছু করে দেখাক যাতে জনগণের মনে স্বস্তিটা ফিরে আসে। আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি যে এত অবনতি হচ্ছে, আপনি দেখেন এই যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা রকম হামলা হয়, সরকার তো প্রথমে স্বীকারই করল না। তারপরে যখন বিভিন্ন ঘটনাবলী উপস্থাপন করা হলে তখন স্বীকার করলো, বলে যে আমরা ব্যবস্থা নিচ্ছি। কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাজারগুলো যে ভাঙা হইল, তাদের বিরুদ্ধে কি আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? তা আপনি কোনো ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন না, প্রশাসনের মধ্যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে রেখেছেন। তো এখন জনগণ আপনার দিকে কেন আর তাকিয়ে থাকবে? সুতরাং এই জন্যই আমরা আন্দোলনে যাচ্ছি। এটা হুমকি না, কিন্তু আমরা রিয়েলি আন্দোলনে যাব। রাজনৈতিক দলগুলোর কাজে হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত থাকা এবং তাদের অভাব অভিযোগগুলো নিয়ে রাজপথে থাকা, মিছিল মিটিং করা। সাথে আমরা চাইব যে এই সরকার তারা যেন দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে তাদের দায়িত্বটা শেষ করুক, সম্মানের সাথে তারা বিদায় হোক, এই আশা আমরা করতে পারি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং মিস্টার আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, রাজনৈতিক দলগুলো আন্দোলনের কথা বলছে, এটা হুঙ্কার নয়। তারা মনে করে যে জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্যই তাদের এটা করতে হবে এবং জনগণের যেহেতু অনেক সাফারিংস আছে, এবং ওনারা এই কথাও বলছিলেন যে সরকার যদি ডেলিভার করতে পারতো, সরকার যদি পারফর্ম করতো, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারতো, তাহলে জনগণই হয়তো রাজনৈতিক দলগুলোর চাওয়া বা আকাঙ্ক্ষার দিকে তোয়াক্কা না করে সরকারের পক্ষে দাঁড়াতো। কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে না এবং ওনারা এখনও সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছেন। সরকার যেন ডিরেল না হয় সেটা বলছেন এবং জনগণ হতাশ সেটাও বলছেন। বরং এটা বা দেখা যাচ্ছে ওনাদের কথা থেকে বোঝা গেছে যে এক ফ্যাসিজমকে সরিয়ে দিয়ে কারো কারো মধ্যে সরকারের ফ্যাসিজমের কণ্ঠস্বর শোনা যায় বা সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনি শোনা যায়। কাজেই ছাত্রদের কথা আলোচনার মধ্যে এসছে যে ছাত্ররা এত কথা বলছে কিন্তু শিক্ষা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, শিক্ষাঙ্গন নিয়ে তাদের তেমন কোনো বক্তব্য নেই। যেটা আছে সেটা আবার রাজনীতির সঙ্গে সম্পর্কিত। তো ওনারা মনে করেন যে ছাত্ররা রাজনৈতিক দল করতে চাইলে বা ছাত্রদের নামে কোনো গোষ্ঠী করতে চাইলে সেটা তারা করুক, কিন্তু ক্ষমতার সঙ্গে যেন তাদের কোনো সংস্রব না থাকে এবং সংস্রব থাকলে এই সরকারের অধীনে নির্বাচন যে নিরপেক্ষ হবে না সেটা ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হতে শুরু করছে। কিন্তু ওনারা চান না যে সেই প্রশ্নটা আরও দীর্ঘায়িত হোক, বরং সরকার নিজেকে প্রশ্নমুক্ত করার চেষ্টা করুক এবং এটাকে কেন্দ্র করে কোনো অদৃশ্য শক্তি যেন আবার নতুন করে রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত না হয়, সেটাও ওনাদের প্রত্যাশা। সব মিলিয়ে একটাই চাওয়া, যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।